ঠিকানা পেল ৭০,০০০ গৃহহীন পরিবার। মুজিব বর্ষের সবচেয়ে বড় উৎসব বললেন প্রধানমন্ত্রী। করোনায় মৃত্যু ছাড়ালো ৮,০০০, টিকা প্রয়োগ ২৭ জানুয়ারি, প্রথম পাবেন একজন নার্স। বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ও পার্ক তৈরির ঘোষণা আতিকের, বাসযোগ্য নগরী উপহার দিতে চান তাপস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজধানীতে বেড়েছে ৪ ধরনের চোরের উপদ্রব, নির্মূলে অভিযান জোরদার। ঘর পেল দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০,০০০ গৃহহীন পরিবার। গৃহপ্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঠিকানাহীন এসব মানুষের জন্য এটা মুজিব বর্ষের উপহার, সবচেয়ে বড় উৎসব। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু হল গণমানুষের আর্থসামাজিক উন্নয়ন। কোনো নাগরিক গৃহহীন থাকবে না বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ২০২০ সালের ৭ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। প্রতিশ্রুতি অনুযায়ী মুজিব বর্ষে প্রতিটি গৃহহীন ও ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ সহনীয় আধ পাকা ঘর আর ২% জমির মালিকানা। প্রায় ৯ লাখ পরিবারের মাথা গোঁজার স্থায়ী ব্যবস্থা করার এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন প্রধানমন্ত্রী নিজেই। কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা গৃহহারা, কোন মানুষটা কষ্টে আছে, খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব। প্রথম ধাপে প্রায় ৭০,০০০ পরিবার বঙ্গবন্ধু কন্যার উপহার হিসেবে স্থায়ী ঠিকানা পেয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বঞ্চিত মানুষের দুঃখ ঘুঁচাতে বঙ্গবন্ধুর গুচ্ছগ্রাম পরিকল্পনাকেই আশ্রয়ণ প্রকল্পে রূপ দিচ্ছে সরকার। বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, এই সুবিধা পাবে বঞ্চিত সব মানুষ। সম্পদের সীমাবদ্ধতা আছে, তাই হয়তো সীমিত আকারে আমরা করে দিচ্ছি, কিন্তু যা হোক একটা ঠিকানা আমি সমস্ত মানুষের জন্য করে দেব। ক্ষমতা চিরস্থায়ী করতে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলায় মেতেছিল ৭৫ পরবর্তী সরকার, উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জিও রহমানের কাজই ছিল এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা, এদেশের মানুষকে দরিদ্র থেকে দরিদ্রই রাখা, আর মুষ্টিমেয় লোকরে টাকা পয়সা দিয়ে একটু অর্থশালী সম্পদশালী করে দিয়ে ক্ষমতাকে যেন সে চিরস্থায়ী করতে পারে তার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। সমস্ত অধিকারগুলি কেড়ে নেওয়া যায়, সেই কাজগুলি কিন্তু দীর্ঘ ২১ বছর চলেছে। কারণ জিয়ার পরে এরশাদ এসেছে, এরশাদের পরে খালেদা জিয়া এসেছে, প্রত্যেকের একই চরিত্র। উন্নত জীবন নিশ্চিত করতে মানুষের পাশে থাকার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। আমি সরকার গঠন করি, আমাদের লক্ষ্য ছিল সব থেকে আগে যেটা আমাদের কাছে অগ্রাধিকার, সেটা এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা। সরকারের হিসেব মতে সারা দেশে ৮,৮৫,৬২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে বিভাগ অনুযায়ী ঢাকায় ১,২৯,১৯৭, ময়মনসিংহে ৩৬,০০৩, চট্টগ্রামে ১,৬১,২৯৭, রংপুরে ১,৮৩,৮৩৪, রাজশাহীতে ৯৬,৫০৪, খুলনায় ১,৪২,৪১১, বরিশালে ৮০,৫৮৪ এবং সিলেটে ৫৫,৬২২টি গৃহহীন পরিবার রয়েছে। খুবই সুন্দর একটি ঘর উপহার দিয়েছেন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বন্যা নদী ভাঙনে বিধ্বস্ত কুড়িগ্রাম জেলায় আশার আলো হয়ে এসেছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ২। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এমন উপহার পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন হতদরিদ্র মানুষ। জেলার নদী ভাঙন কবলিত এলাকাগুলোর জন্য এমন আরও প্রকল্প চান তারা। তপু শাহিনের ক্যামেরায় কুড়িগ্রাম থেকে মেহেদি হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। যমুনা, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ ১৬টি নদী বয়ে গেছে উত্তরের এই জেলার বুক চিরে।
নদীকেন্দ্রিক অর্থনীতিতে সমৃদ্ধ কুড়িগ্রামে ভোগান্তির কারণও এই নদীগুলো। ভাঙনে সব হারিয়ে নিঃস্ব এখানের মানুষ। জাতির পিতার জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন ২ প্রকল্প ভিটেমাটি হারানো এ মানুষগুলোকে দেখাচ্ছে নতুন জীবনের স্বপ্ন। কুড়িগ্রাম সদর উপজেলার খাড়মারি গ্রামের এই প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই মিলেছে ১৬টি পরিবারের। খুব কষ্ট আমি চলছি, তারপরে এখন আল্লাহ রহম করছে, হাসিনা আপা চেষ্টা করছে, আল্লাহর রহমতে আমি বিল্ডিং ঘর পাচ্ছি। সারা বাংলাদেশের জননী ইনি আজকে এই গৃহহীন মানুষদের ঘর করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। তাকে আমরা এই অবহেলিত বগডাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নাগেশ্বরী উপজেলার চর রহমানের কুটি, এখানে আশ্রয় পেয়েছে ৪০টি পরিবার। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এই নতুন ঘরটা যেভাবে করে দিছে, এভাবে তো আমরা করতে পারতাম না। সুন্দরভাবে ঘরটা করে দিতে খুবই আনন্দ লাগে স্যার। শেখ হাসিনা দিছে মতন দোয়া করি, সালাম জানাই। স্থানীয় প্রশাসন বলছে বাছাই করে সবচেয়ে হতদরিদ্রদেরই পুনর্বাসন করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলায় ২০০টা ঘরের বরাদ্দ পেয়েছে এবং ২০০টা পরিবার, একেবারেই ভূমিহীন গৃহহীন পরিবারকে আমরা বাছাই করে তাদের জমি সেই সাথে গৃহ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে এগুলো রিপেয়ারের জন্য পুনরায় প্রস্তাব প্রেরণের জন্য। তো এটা প্রস্তাব যদি আমাদের পাশ হয়ে আসে আমরা আবার এগুলো রিপেয়ার করব, অথবা যদি আমাদেরকে বলা হয় যে এইরকম যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো আমরা এইখানে দিতে পারবো, তাহলে আমরা যেভাবে আমাদেরকে অনুমতি দেওয়া হবে আমরা সেভাবে করে ফেলবো। ৯ উপজেলা মিলিয়ে কুড়িগ্রামে মোট ১৫০০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায়। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। কোভিড-19-এ মৃতের সংখ্যা ৮,০০০ ছাড়ালো। মৃত্যুহার ১.৫১%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩২৩তম দিনে দেশে মারা গেছে ২২ জন। মৃতের সংখ্যা বেড়ে ৮,০০৩। দেশের ২০০ ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১১,১১৫। এর মধ্যে করোনা শনাক্তের সংখ্যা ৪৩৬। মোট শনাক্ত ৫,৩১,৩২৬। নতুন ৩৩৮ জন সহ সুস্থ হয়েছে ৪,৭৫,৮৯৯। করোনায় দৈনিক সংক্রমণ হার ৩.৯২%। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগামী বুধবার করোনার টিকা প্রয়োগ অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই করোনার প্রথম টিকা পাবেন একজন নার্স। রাজধানীর কিডনি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এম মান্নান এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এম মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রোগীদের খোঁজ খবর নেন তারা। পরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সচিব জানান, দেশে প্রথম করোনা টিকা পাবেন একজন নার্স, আর ২৭ জানুয়ারি শুরু হবে টিকা প্রয়োগ। প্রথম টিকা দেবে একজন নার্সকে এই বাংলাদেশে। আমরা আশা করছি আগামী ২৭ তারিখে আমরা এটা উদ্বোধন করব এবং এই প্লেস কর্মীটোলা জেনারেল হসপিটালই হবে। আমরা ২৪ জনকে দেওয়ার কথা বলছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ২-৪ জনকে দিয়ে হয়তো উদ্বোধনটা করবেন। কিডনি হাসপাতালের পদ শূন্য থাকা সহ চলমান সংকট সমাধানের আশ্বাস দেন সচিব। কিডনির সবচেয়ে যে প্রবলেম, আপনার ICU আছে, OT আছে, সবই আছে, ট্রান্সপ্লান্টেশন করতে পারছি না। আমি শুনছি ২০১৩ সাল থেকে এটা বন্ধ। কেন বন্ধ? এখানে একটা মারাত্মক ব্যাধির কথা শুনলাম। প্রথম বলেতে অ্যানেস্থেসিস্ট নাই। আর কিডনি হাসপাতালে ট্রান্সপ্লান্টেশন বন্ধ থাকা দুঃখজনক বলে মন্তব্য করেন মহাপরিচালক। কেন কিডনি ডিজিজের পেশেন্টরা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়? দেশের অর্থনৈতিক যে ক্ষতিটুকু হয় সেই ক্ষতিটুকু আমাদের দেশে যে সক্ষম জনবল আছে সেটা দিয়ে আমরা মোকাবেলা করতে পারি, কিন্তু আমরা করছি না। করোনা মহামারীতে কোভিড নন কোভিড রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রন্টলাইনারদের ভূমিকার কথা তুলে ধরে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান তারা। ৩১,০০০ কোটি টাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প চলমান আছে। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। বাজেটে সার্বজনীন সামাজিক নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত এক ওয়েবিনারে আগামী অর্থ বছরের বাজেট সম্পর্কিত আলোচনায় এ তাগিদ দেন তারা। আর করোনার অভিঘাতকে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য খাতকে আরও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট।
করোনা দুর্যোগের মধ্যেও কিভাবে আসন্ন বাজেটকে গতিশীল ও সম্প্রসারণশীল রাখা যায় তা নির্ধারণে ইন্টারন্যাশনাল বিজনেস অব বাংলাদেশ IBFB এর এই অনলাইন আলোচনায় সার্বজনীন সামাজিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বাজেট সংস্কারের পরামর্শ আসে। তাগিদ দেওয়া হয় রাষ্ট্রের আয় বৃদ্ধির উপায়ের দিকেও নজর দেওয়ার। মন্দা পরিস্থিতিকে চাঙ্গা করতে হলে আমাদের ভিতরে আরো বেশি অর্থ সঞ্চালন বা ক্রয় ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি করতে হয়। সেটা আমরা কিভাবে করি? অন্তত 3 ভাবে আমরা করতে পারি। রাষ্ট্রের ব্যয়, ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে। আগামী বাজেটে মুদ্রানীতি সংস্কার, মধ্যবিত্তের কর্মসংস্থান এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান বিবেচনায় বরাদ্দ রাখারও আহ্বান এই অর্থনীতিবিদের। সার্বজনীন সামাজিক নিরাপত্তা, যেটা না ছাড়া এখন বিকাশমান মধ্যবিত্ত অসহায় হয়ে গেছে, কিভাবে ব্যক্তি পর্যায়ে তাদের হাতে আমরা অর্থ বাড়িয়ে দিতে পারি। স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিয়ার রহমান। একই সাথে কৃষি ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিরও প্রস্তাব দেন তিনি। স্বাস্থ্য খাতে চলতি অর্থ বছরের 5% কাছাকাছি বরাদ্দ দেওয়া হয়েছে। আমার মনে হয় 8ম পরিকল্পনার মেয়াদকালে এই অনুপাত 12 থেকে 15% বাড়িয়ে নেওয়া উচিত। কর আহরণে দক্ষতা বৃদ্ধির দিকে নজর দেওয়ার পরামর্শ দেন আতিয়ার রহমান। আহ্বান জানান সবার জন্য স্বাস্থ্য সেবা, নতুন উদ্যোক্তাদের ডিজিটাল সেবা ও প্রণোদনা মনিটরিং নিশ্চিত করা। কর জিডিপি অনুপাতের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি করা হয়েছে 12.3%। তা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। এ অনুপাত অন্তত 15% হওয়া দরকার। করোনা দুর্যোগেও উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের ঋণ ও জিডিপির অনুপাত ভালো বলে উল্লেখ করেন অর্থনীতিবিদরা। এই গ্রোথটা আমাদের হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মহানগরীর খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ও পার্ক তৈরি করতে চান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মোহাম্মদপুরের উদয়াচল পার্ক ও খেলার মাঠের উদ্বোধন করে তিনি বলেছেন, যে স্থাপনায় ধরি সবই দেখি দখলদারদের কবলে। আরেক অনুষ্ঠানে দখলমুক্ত করে বাসযোগ্য নগরী উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাইদুল ইসলামের রিপোর্ট। প্রায় 2 কোটি মানুষের ঢাকায় নেই পর্যাপ্ত খেলার মাঠ, যা আছে তার বেশিরভাগই প্রভাবশালীদের দখলে। এ অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেশ কিছু খেলার মাঠ তৈরির প্রকল্প হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে শনিবার উদয়াচল পার্ক ও খেলার মাঠ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। A facility like this needs public involvement, and with public involvement, Dhaka will be the great city that it has always been. অবৈধ দখলদারদের কবল থেকে মাঠ উদ্ধার করতে যা যা করা দরকার সবই করার ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য। এখানে উন্নয়নের জন্য, জনগণের সুবিধার জন্য যা কিছু করা দরকার সবকিছু করা হবে। বেদখলে থাকা ঢাকা উত্তর সিটির খাস জমি উদ্ধার করার প্রতিশ্রুতি দেন মেয়র। কোথায় খাস জমি দখল করে বাণিজ্য করছে, ওই খাস জমি উদ্ধার করে পার্ক করে আমরা নগরবাসীকে দিব, সেই ওয়াদা আজকে আপনাদের সামনে করে যেতে চাই। দখলদারদের রুখে দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা শহরে যেটা দিয়ে আমরা হাত দিচ্ছি, রাস্তায় হাত দিই, এটি অবৈধ। খালে হাত দিই, এটি অবৈধ। মার্কেটে হাত দিই, মার্কেট করার আগেই দেখি দোকান বিক্রি হয়ে গেছে, এটা অবৈধ ডিস্ট্রিবিউশন। এদিকে প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজের স্মরণ সভায় যোগ দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বাসযোগ্য নগরী গড়তে সবার সহযোগিতা চান তিনি। এই ঢাকাকে আমরা উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব। এর জন্য যা যা করণীয় আমরা একসাথে এক কাতারে আমরা এগিয়ে যাব। পর্যায়ক্রমে সবাই করোনার টিকা পাবে বলেও জানান মেয়র। সুতরাং আজকে টিকা পৌঁছে গেছে এবং এখন থেকে টিকা দেওয়া আরম্ভ হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে আধুনিক নগরী গড়তে রেজাউলের 37 দফা, সাম্য সম্প্রীতির প্রতিশ্রুতি শাহাদাতের। শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত গ্রামীণ জনজীবন। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে।
বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপি দেশকে নতজানু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে দলটির কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার পরিবর্তনের জন্য বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চাইছে। নতজানু তারাই করে যারা কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে। একটি রাজনৈতিক দলের অপমৃত্যু তো সেদিনই হয়ে গেছে যেদিন তারা দেশের সরকার পরিবর্তনের জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি শক্তির কাছে নৈতিক সমর্থন চেয়ে বিবৃতি দিয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীর সদস্যরা হতাহত হলে তাদের পাশে থাকা নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 2019 সালের 15 সেপ্টেম্বরে যশোরে বোমা নিষ্ক্রিয় করার সময় গুরুতর আহত হন সার্জেন্ট শহীদুল ইসলাম। পরে অস্ত্রোপচার হয়, এতে তার বাম হাতের কবজি কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। সম্প্রতি জার্মানি থেকে অত্যাধুনিক কৃত্রিম হাত এনে সংযোজন করা হয়। এর মধ্য দিয়ে শহীদুলের জীবনে ছন্দ ফিরবে বলে মন্তব্য করেন র্যাব মহাপরিচালক। রাষ্ট্রীয় এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল র্যাব সদস্য আহত বা নিহত হয় তাদের প্রতি সর্বোচ্চ সহমর্মিতার হাত র্যাব প্রসারিত করে থাকে। আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমাদের সকল সদস্যদের সহযোগিতা প্রদান করে থাকি। আমরা মনে করি আমাদের সকল সদস্যের পাশে থাকা, তাদের পরিবারের পাশে থাকা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। দলকে এগিয়ে নিতে তরুণদের হাল ধরার পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের জাতীয় তরুণ পার্টির সম্মেলনে মহাসচিব বলেন, দেশের মানুষের কাছে জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়ছে। এই জনপ্রিয়তা ধরে রাখতে তরুণদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মেলনে জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক জাকির হোসেন মৃধা ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আমাদের পরে কারা নেতৃত্ব দিবে? আপনারা তো নেতৃত্ব দিবেন, এই তরুণরা এগিয়ে আসবে। আমরা কি সেই নেতৃত্ব দানের জন্য সেই তরুণদেরকে সেভাবে তৈরি করছি? তাহলে মূল্যবোধকে কি আমরা উজ্জীবিত করছি? আজকে মূল্যবোধের অপেক্ষা হচ্ছে সর্বগ্রাসী সংকটে সারা দেশ আজকে নিমজ্জিত। জাতীয় সংসদ এবং আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরীকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকারের বংশধর আখ্যা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধার প্রতি অবমাননার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানায় মুক্তিযোদ্ধা মঞ্চ। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বক্তব্যের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানান বক্তারা। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। জলাবদ্ধতা সমস্যা নিরসনকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের 2 মেয়র প্রার্থী। ইশতেহারে চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। জানান তার অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনার কথা। অন্যদিকে নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। সিটি নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এতে আগামী দিনের চট্টগ্রাম মহানগরের রূপকল্প তুলে ধরেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি ইশতেহারে 37টি প্রস্তাব তুলে ধরেন। নির্বাচিত হলে দায়িত্বের প্রথম 100 দিনের একটি পরিকল্পনাও তুলে ধরেন তিনি। চট্টগ্রামের পরিকল্পিত নগরী গড়ে তোলার জন্য বাস্তবসম্মত হয় অবশ্যই বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচনা করে সেই পরামর্শকে বাস্তবায়ন করব। দুপুরে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। নিরাপদ চট্টগ্রাম, সাম্য সম্প্রীতির চট্টগ্রাম, জলাবদ্ধতা মুক্ত, পরিচ্ছন্ন, স্বাস্থ্য শিক্ষা বান্ধব, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ নান্দনিক পর্যটন নগরী গড়তে আমাকে ধানের শেষে ভোট দিয়ে
এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আগামী নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে নগরবাসীর অভিভাবক হিসাবে দায়িত্ব পালনের আহ্বান জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। ভোট কেড়ে নিয়ে অবৈধ মেয়র আমরা সেখানে দেখতে চাই না। অন্তত চট্টগ্রামবাসী যাতে ভোট দিয়ে একটি তাদের মেয়রকে নির্বাচিত করতে পারে, আপনারা সহযোগিতা করবেন। এখন থেকে সকলকে নিয়ে যারা জিতবেন তারা ভবিষ্যতে সকল দলকে নিয়ে, সকল পথ এবং চিন্তাশীল মানুষদেরকে নিয়ে এই চট্টগ্রাম শহরটাকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 19,51,052 জন। 735টি কেন্দ্রে সবকটিতেই ভোট গ্রহণ হবে ইভিএমে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। উত্তর মধ্যাঞ্চল সহ সারা দেশে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, সেই সাথে বেড়েছে শীতের তীব্রতাও, বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। চরাঞ্চল সহ অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা আছে দুর্ভোগে। কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমা লিসা। হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা, জবুথবু শীত আগুন জ্বালিয়ে নিবারণের চেষ্টা। লালমনিরহাটে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে ঠান্ডার প্রকোপ বেড়েছে। ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা কৃষকদের। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে। বগুড়ায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে। প্রচণ্ড শীতে কাজে যেতে পারছে না, মানবেতরও দিন কাটছে তাদের। ঠান্ডার ভেতরে আমরা যে বাইরেও বাড়াতে পারছি না এবং কাজ কামও যে করে পারছি না। শীত বস্ত্র দিচ্ছে অন্যান্য দৃষ্টিকে, অন্যান্য দেশে, আমাদের এখানে তো কেউ শীত বস্ত্র দিচ্ছে না। রংপুরে শীতের কারণে সবচেয়ে কষ্টে আছে শিশু আর বৃদ্ধরা। নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। শীতের তীব্রতার সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপট। বেশ কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল মানুষের সমস্যা প্রকট হয়ে উঠছে। খুব শীত আছে আর কুয়াশা বৃষ্টির মতন ঝপঝপ করে পড়তেছে। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার আচ্ছাদন বাড়তে থাকায় সিরাজগঞ্জের 5 উপজেলার চরাঞ্চলে নানা দুর্ভোগ দেখা দিচ্ছে। 6-7 দিন হইল এমন পর্যায়ে যে বাইরে বাড়ান যায় না। সকালে কুয়াশা দিয়ে যাম, বাইরে বাড়ান যায় না, বৃষ্টি থেকে বেশি। কাজকর্ম ঠিক মতো করে হাঁটতেছি না, গরু বাছুরের ঘাস কেনা হাঁটতেছি না। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নাটোরের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে। জামালপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। বেড়েছে ঠান্ডাজনিত রোগও। আমার বাবুর ঠান্ডা, 4 দিন যাবত হসপিটালে ভর্তি। মাসুমা লিসা, 21 টেলিভিশন। দেশি বিদেশি সব ষড়যন্ত্র প্রতিহত করেই এগুচ্ছে পদ্মা সেতু প্রকল্প। এই সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি বাড়বে বাণিজ্য। মোট জিডিপিতে পদ্মা সেতু যোগ করবে অন্তত 1%। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। মফিউর রহমানের রিপোর্ট। সাংবাদিক শাবান মাহমুদ ভারতের নয়াদিল্লির বাংলাদেশ মিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পাওয়ায় জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনার আয়োজন করে বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরাম। অনুষ্ঠানে যোগ দেন বৃহত্তর ফরিদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারত বাংলাদেশের কূটনীতিতে বাংলাদেশের পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। অনুষ্ঠানে দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে অর্থায়ন থেকে সরে গিয়েছিল বিশ্বব্যাংক। এরপর সরে যায় এডিবি, জাইকা সহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। নানা ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু এখন উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত। আসলে কি পদ্মা সেতু হবে কি হবে না, কিন্তু আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃঢ় বিশ্বাস ছিল যেখানে দুর্নীতি হয়নি, দুর্নীতি করার সুযোগও ঘটেনি, অথচ একটি মিথ্যা অপবাদ আমাদের তখন মাথায় নিতে হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে সেই বিষয়টি গ্রহণ করার কারণে পদ্মা সেতু কিন্তু পরবর্তীতে হয়েছে। দুদক কমিশনার বৃহত্তর ফরিদপুরবাসী হিসেবে পদ্মা সেতুর নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি জানান। পদ্মা সেতু এখন আমাদের স্বপ্নের সেতু, রিয়াল সেতু, স্বপ্ন নয়, এখন এটা আমাদের বাস্তব। কাজে সেই কাজটি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মা সেতু যোগাযোগ অবকাঠামোর গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে উল্লেখ করেন বক্তারা। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সুদক্ষ রাষ্ট্রনায়ক মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে বেড়েছে 4 ধরনের চোরের উপদ্রব। সিঁধেল চোরের পাশাপাশি গৃহকর্মী সেজেও বাসায় ঢুকে চুরি হচ্ছে।
মাদকাসক্ত চোরের নজর মোবাইল সহ ছোটখাটো জিনিসের দিকে, আর সংঘবদ্ধ একটি চোর চক্রের নজর মোটরসাইকেল সহ ভারী জিনিসের দিকে। পুলিশ বলছে এই চোর চক্র রাজধানীর বাইরে থেকে আসে। চোর নির্মূলে অভিযান জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ। দীপু শিকদারের বিশেষ রিপোর্ট। প্রথমে এখানে চলে গেছে। ব্যক্তি মালিকানাধীন অফিসটিতে চোরের আনাগোনা। দুপুরে সবাই লাঞ্চে ব্যস্ত। এর সুযোগে বাইরে থেকে আসা এই চোর ড্রয়ার ভেঙে লুটে নিল নগদ টাকা। এই চোর যখন চুরি করতে ব্যস্ত তখন অফিসের বাইরে সড়কে তারই এক সহযোগীর ঘোরাফেরা। যেখানে টাকা থাকে সেখানেই সে করছে, টার্গেট শেষ করে চলে যায়। মোবাইল সেটটা নিয়ে গেল, আর আমাদের বেশ কিছু ক্যাশ মেমো সহকারে নিয়ে গেল। মিরপুর এলাকায় ভোর রাতে গেটের তালা ভেঙে চুরি। অন্য একটি ঘটনায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এই নারী চোরের বেরিয়ে যাওয়ার দৃশ্য। এরকম একাধিক চুরির ঘটনার অভিযোগ জানার পর তদন্তে নামে পুলিশ। কয়েকটি চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে একাধিক আসামি। পুলিশ বলছে দেশের বিভিন্ন স্থান থেকে চোরদের একাধিক গ্রুপ এসে চুরি করে যাচ্ছে। চোরের গ্রাম আছে, চোরের এলাকা আছে বহু জায়গায়। ওরা কোনো একটা এলাকাকে টার্গেট করে, কাজের বুয়া সেজে বা দারোয়ান সেজে ওইখানে কাজ করে। 2-3 দিন পরে পুরা ফ্ল্যাটে যা আছে সব নিয়ে তারা কেটে পড়ে। টুডের টানানো দেখলো, এসে খোঁজ নেবে যে এটা নাকি ভাড়া হবে, তার সাথে কথা বলবেন, দরজা খুলে বসাইছেন, অমনি আপনাকে এসে জিম্মি করে বা আপনার অগাচরে পানি খাওয়ার নাম করে বা কিছু একটা করে সে আপনার জিনিসপত্র যা আসে সব কিছু চুরি নেবে। এরই মধ্যে চোরদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। টেকনোলজিক্যাল কোনো ইকুইপমেন্টস যদি চোর নিয়ে যায়, আমরা তার ওইটাকে বেস করে আমরা ডিটেক্ট করি। চোরের ক্ষেত্রে তখন ম্যানুয়ালি আমাদের কাজটা বেশি করতে হয়। সেই জন্য যত বেশি ইফিশিয়েন্ট পুলিশ হবে তত বেশি চুরির মামলা ডিটেক্ট হবে। শিগগিরই চোর নির্মূল করা সম্ভব হবে বলেও আশাবাদী পুলিশ। তাদের কাজ শুধু গ্রিল কাটে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 26 মার্চ মুক্তিযোদ্ধা ও 16 ডিসেম্বরের মধ্যে রাজাকারের চূড়ান্ত তালিকা জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। করোনার নতুন ধরনে মৃত্যুহার বেশি, লকডাউন হচ্ছে হংকং, বেলজিয়ামে ভ্রমণ সতর্কতা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 26 মার্চ মুক্তিযোদ্ধা এবং 16 ডিসেম্বরের মধ্যে রাজাকারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গাজীপুরের কালিয়াকৈরে গৃহহীন ও ভূমিহীনদের প্রধানমন্ত্রীর ঘর ও জমি উপহার অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, রাজাকারদের তালিকা ডিসেম্বরের মধ্যে প্রকাশের চেষ্টা চলছে। এর আগে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন মন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন, জেলা প্রশাসক ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। 26 মার্চ মুক্তিযোদ্ধাদের প্রাথমিক তালিকা যেগুলো চূড়ান্ত হয়েছে সেগুলো প্রকাশ করা হবে, আর যেগুলো আপিল অবস্থায় আছে সেগুলো শুনানির পর পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে। টার্গেট নিয়েছে ইনশাল্লাহ 16 ডিসেম্বর আমরা রাজাকারদের তালিকা, পূর্ণ তালিকা যাতে প্রকাশ হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় 7ম দিনের মতো অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছে 2 শিক্ষার্থী। এর মধ্যে 2 দিন অবস্থান ও 5 দিন ধরে আমরণ অনশন করছে তারা। বহিষ্কৃত 2 শিক্ষার্থী হলেন মোহাম্মদ মোবারক হোসেন নোমান এবং ইমামুল ইসলাম। শিগগিরই সমস্যা সমাধানের দাবি 2 শিক্ষার্থীর। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। কক্সবাজারের সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় 4 জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
ভোরে সেন্ট মার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায় চট্টগ্রাম থেকে এক সপ্তাহ আগে ২৬ জেলে ট্রলারে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনে মাছ ধরতে যায়। ট্রলারটি ডুবে গেলে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, ৯ জন এখনও নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। ঘটনাস্থলে জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দুই দিনব্যাপী মধুমতি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের বিভিন্ন সূচক নিয়ে আলোচনা হয়। এছাড়া ২০২১ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়। সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আহসানুল ইসলাম টিটু এমপি, সালাউদ্দিন আলমগীর ও এ মান্নান সহ অনেকে। দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে পণ্যের বহুমুখীকরণ সহ নানামুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। ঢাকার মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি রিজওয়ান রহমান বলেন, করোনায় সার্বিক ক্ষতি মোকাবেলায় ব্যবসায়ীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষতি পুষিয়ে রপ্তানি খাতকে বেগবান করতে সরকারি বেসরকারি পর্যায়ে আরও পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। এ সময় কর্পোরেট ট্যাক্স ক্রমান্বয়ে কমানোর দাবি জানান তিনি। To reduce the corporate tax rate at a progressive rate. এটা আমরা সব অতীতেও বলেছি, সামনেও বলবো, আগামীতে বলতে থাকবো। আমরা চাচ্ছি যে এটা ধাপে ধাপে কমিয়ে আনার জন্য ৫%, ৭%, ১০% রেসপেক্টিভলি আগামী ৩ বছর, যে ২০-২১ অর্থ বছর, ২২-২৩ অর্থ বছর এবং ২৩-২৪ অর্থ বছরের জন্য এটাকে ধাপে ধাপে কমিয়ে আনতে। হঠাৎ এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। উদয়াচল পার্কের উদ্বোধন ও ঢাকা উত্তর সিটি বনাম ভারতীয় হাইকমিশন প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন তিনি। পাপন বলেন, এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হওয়ায় তৃতীয় ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। তাই মূল একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। বাংলাদেশের ছেলেরা ক্রিকেটে তো কম ভালো করে নাই। এমন কোনো দেশ নাই যাকে আমরা এখানে বাংলাদেশে এনে হারাই নাই, সিরিজ হারাই নাই, এরকম কোনো দেশ নেই। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঠিকানা পেল ৭০,০০০ গৃহহীন পরিবার। মুজিব বর্ষের সবচেয়ে বড় উৎসব বললেন প্রধানমন্ত্রী। করোনায় মৃত্যু ছাড়ালো ৮,০০০, টিকা প্রয়োগ ২৭ জানুয়ারি, প্রথম পাবেন একজন নার্স। বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের, স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ও পার্ক তৈরির ঘোষণা আতিকের, বাসযোগ্য নগরী উপহার দিতে চান তাপস। ২১ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।